টিসিবির হিসাবে গত বছরের এই সময়ের চেয়ে এবারের চালের দাম ৮.৫% বেশি। ভরা মৌসুম ও আমদানির পরেও কমেনি চালের দাম। মানা হচ্ছে না চালের বস্তায় জাত ও দাম লেখার নির্দেশনা। খুচরা ও মিল মালিকরা বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, চালের বাজার কোন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে তা জানা কি আসলে খুব কঠিন কিছু কিনা, এবং কর্তৃপক্ষ আসলে তাদেরকে কেন খুঁজে পায় না? ধন্যবাদ। দুটো প্রশ্ন আসছে, একটা হলো যে চালের দাম বেশি, আর একটা হলো কর্পোরেট হাউস। কর্পোরেট হাউস তো খুব বেশি না, 5 থেকে 7টা, সুতরাং এগুলো জানা যাবে না, এটা ঠিক নয়। আর শুধু 5-7 জনে যে টোটাল চালটা কন্ট্রোল করে, এটাও কিন্তু ঠিক নয়। তবে একটা সময় ছিল যে আমাদের যে চাতাল ব্যবসায়ীরা ছিল অনেক বেশি, সেটা সংখ্যা অনেক কমে গেছে। সেটা বিভিন্ন কারণে, ব্যাংকিং সেক্টরে তাদের অ্যাকসেপ্টেন্স কমে যাওয়ার কারণে, অথবা তারা ব্যাংকিং লেনদেনগুলো প্রপারলি করতে পারছে না বলে, সেই জায়গায় সরকার তাদেরকে আরেকটু সাপোর্ট দিয়ে চালিয়ে রাখা দরকার ছিল। কারণ যত বেশি প্রতিষ্ঠান এই ব্যবসার সাথে থাকবে, তত কম্পিটিটিভ হবে মার্কেট, এবং দামটাকে তখন কন্ট্রোল করার সরকার বর্তমান সহজ হবে। আর দামের যে বিষয়টা আসছে, যেটা আসলে দেখেন, আমরা আগেও বলেছিলাম, আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে আমার দেশে চালের কোনো ঘাটতি নেই, সুতরাং আমদানি করার কোনো সুযোগও নেই। দেখেন, আমরা 2 লক্ষ টনের অনুমতি দিলেও 200 টনও আসেনি। তার মানেটা কি? তার মানে হলো যে আন্তর্জাতিকভাবে যে চালের দাম, সেখানে বাংলাদেশের চালের দাম খুব একটা বেশি নেই। এখন তো গ্লোবালাইজেশনের সবাই, পার্শ্ববর্তী দেশের দামের সাথে কম্পেয়ার করলেই বোঝা যাবে যে দাম বেশি না কম। মূল প্রশ্ন হলো যে চালের দাম 8% বেড়েছে গতবারের তুলনায়। এখন তো আজকে আমরা নিউজে দেখলাম, আপনাদের নিউজে বললো যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ইনফ্লেশন 10%, তো সেখানে 8% চালের দাম বাড়বে না কেন? আমার প্রশ্ন হলো এটা, যে সব পণ্যের দাম বাড়ছে, তেলের দাম বাড়লো, চিনির দাম বাড়লো, সবজির দাম, মাংসের দাম, চালের দাম বাড়বে না কেন? তাহলে কৃষক কি ধান সস্তায় বিক্রি করবে? কি কারণে কৃষকের সস্তায় বিক্রি করতে হবে? এখন বড় মৌসুম, কৃষক 1000 টাকা ধানের দাম পাচ্ছে না বিভিন্ন অজুহাতে, কারণ সরকারের প্রকিউরমেন্ট প্রপার হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই, আমদানির সুযোগ কিন্তু দেয়া হলো, কিন্তু খুব সামান্য চাল আমদানি করা হলো, এটাও কি আসলে কোনো কারসাজির অংশ? না, কারসাজি না, কারণ আমদানি করে তো আপনার 70 টাকা চাল আমদানি করে ঢাকায় কত টাকা বেচবেন? আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামের প্রাইস আজকে 70 টাকা। তাহলে 70 টাকা চাল যদি আপনার ভিয়েতনাম থেকে কিনতে হয়, ঢাকায় কত টাকা বিক্রি করবে? আন্তর্জাতিকভাবে কিন্তু চালের দাম যে ঢাকার চেয়ে খুব কম আছে বাংলাদেশে, তা কিন্তু নয়। ভারতের থেকে চাল আনলে পড়বে আপনার 65 টাকা, 60 থেকে 65 টাকা। তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এবং হ্যান্ডলিং কস্ট দেওয়ার পর প্রফিট আপনার কয় টাকা হবে? এই জন্য মানুষ চাল আমদানি করছে না, ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা তো সুযোগ সন্ধানী, প্রফিট হলে তারা আবার আমদানি করে না, এটা কখনোই নয়, কিন্তু প্রফিটেবল হচ্ছে না। প্রশ্ন হলো যে আমাদের বাজারে, আভ্যন্তরীণ বাজারে বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণেই কিন্তু বাজারে কিছু দাম ওঠানামা করে। একটু যেমন অনেকে বলে থাকে যে কর্পোরেট হাউস, সেই বিষয়টি সরকার দেখতে পারেন। এবং সেক্ষেত্রে আমি মনে করি কর্পোরেট হাউসের পাশাপাশি যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা চালের আড়ত ছিলেন, চালের যারা চাতাল চালাতেন, তাদেরকে আরেকটু আবার রিঅ্যাক্টিভেট করা দরকার। চাতালটা যত বেশি অ্যাক্টিভেট থাকবে, তাহলে এই ভরা মৌসুমে কৃষক থেকে তারা ধান কিনতেন, ধানের দামটা একটু পেটা পড়তো। সেটা আগে সরকারকে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেক্ষেত্রে চালের বস্তায় জাতের নাম লেখা এবং দাম লেখারও কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাও কিন্তু মানা হচ্ছে না। সেজন্য কোনো জবাবদিহিও নেওয়া হচ্ছে না কেন? এটা একবারে নতুন একটা সিদ্ধান্ত হয়েছে ভেরি রিসেন্টলি, যে চালের জাত লিখতে হবে। সেটা হয়তো আরো সময় লাগবে, কারণ আপনি এখন বললেই বলবে যে এগুলো তো পুরোনো অবস্থা, আমরা আগে দিয়ে দিয়েছি, এখন দিতে পারছি না। বাট সেই জায়গায় হলে সরকারের মনিটরিংটা দরকার, খাদ্য মন্ত্রণালয়, যে যারা যারা চাল বিক্রি করছেন, যখন তাদের গোডাউন থেকে চালগুলো বের হচ্ছে, সেখানে সিল দিয়ে বের হচ্ছে কিনা, ট্যাগ লাগানো হচ্ছে কিনা, এই জিনিসটা দেখা দরকার। এটা হলো মনিটরিং এর অভাব। এবং মনিটরিং প্লাস আমি মনে করি যে সরকারের সাথে মিল মালিকদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ক্লিয়ার হওয়া উচিত, যে কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে, কেন লিখতে হবে না। সরকার যেহেতু আইন করেছেন, এটা অবশ্যই মানা উচিত, কেন মানবেন না? এবং যদি এটা মানাতে না পারেন, তাহলে সরকারের টোটাল ব্যর্থতা। তাহলে সরকার এরকম একটা আইন করলেন কেন? আইনটা করার আগে ব্যবসায়ীদের সাথে বোঝা উচিত ছিল। জাতের নাম লেখা অবশ্যই দরকার, এবং কবে প্রোডাকশন হয়েছে তা জানা দরকার, এবং প্রাইসটাও একটা নির্দিষ্ট করে দেওয়া দরকার। তো প্রাইসটার ক্ষেত্রে সাধারণত খুচরা বাজারে প্রাইসটা ওঠানামা করবে। আমি হয়তো পাইকারি বাজারে প্রাইসটা বলে দিতে পারি যে আজকে আমার ঘর থেকে যখন চালটা বেরোবে, আমি দামটা লিখে দিলাম। কিন্তু খুচরা বাজারে, আড়তে যে খুচরা বাজারে গিয়ে এই দাম থাকবে, তার কোনো ঠিক নেই। কারণ তার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত আছে। যেমন আমি আগেও বলেছিলাম, একটি হলো যে আমার রংপুর থেকে যে চালটা ঢাকায় আসবে, সেগুলো তার ট্রান্সপোর্টেশন কস্ট অনেক হাই। আবার নরসিংদী থেকে যেটা আসবে, তারও তো একটা খরচ হবে। তো
এটা একটা বিষয়। 2 নম্বর হলো যে আমাদের দেশে দেখেন যে আপনার এই যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয়, এটাও একটা বড় সমস্যা। গোডাউন থেকে বের হলে এই খরচগুলো কিন্তু যোগ হয়। তার সেই কারণে কিন্তু আপনি খুচরা বাজারের চালের বাজারের দামটা পাইকারি বাজার যারা আপনার কর্পোরেট অর্থাৎ হাউস বলেন বা সার্বিকভাবে যদি আসলে মনিটরিং করা হয় সেক্ষেত্রে আসলে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আপনাকে অনেক নিয়ন্ত্রণ আনা সম্ভব। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।